নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে পলিটির 100+ এমসিকিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর আগের একটি ভিডিওতে পলিটির 100+ এমসিকিউ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে পলিটির 1000 এমসিকিউ সিরিজের এটি সেকেন্ড পার্ট। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও। দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশগুলি পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? পশ্চিমবঙ্গে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশগুলি রূপায়িত হয়েছিল 1956 সালে। তারপরের প্রশ্ন, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে কত সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠন হয়? অ্যান্সার হবে 1953-তে। ফার্স্ট টাইম মানে প্রথমবার রাজ্য পুনর্গঠন হয় 1953 সালে ভাষার ভিত্তিতে। তারপরে প্রশ্ন বলছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়? 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়। তারপরে কোশ্চেন বলছে, ভারতীয় সংবিধান অনুসারে নতুন অঙ্গরাজ্য গঠন বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকারী হলো সংসদ। তাহলে একমাত্র সংসদের কাছে পাওয়ার আছে যে রাজ্যগুলির সীমানা পরিবর্তন করতে পারবে বা নতুন অঙ্গরাজ্য গঠন করতে পারবে। তারপরে প্রশ্ন হলো, সংবিধানের কত নং ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? এটা হবে 370 নং ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে ভারতের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু এই মর্যাদা এখন ছিনিয়ে নেওয়া হয়েছে। তার মানে জম্মু কাশ্মীরের কাছে 370 আর্টিকেলের দরুন বিশেষ মর্যাদা আর নেই এবং জম্মু কাশ্মীরকে এখন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে, একটি জম্মু ও কাশ্মীর, অপরটি হলো লাদাখ। ভারতবর্ষের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। সিকিম ভারতের কততম অঙ্গরাজ্য রূপে স্বীকৃতি পায়? সিকিম ভারতের 26তম অঙ্গরাজ্য রূপে স্বীকৃতি পায়। 26তম। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়। ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টি বিচার বিবেচনার জন্য 1948 সালে প্রথম যে কমিশন গঠিত হয় সেই কমিশনটি হলো দার কমিশন। তারপরে প্রশ্ন, ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা যে অঙ্গরাজ্য ভেঙে গঠিত হয় সেই অঙ্গরাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্য 2014 সালে ভেঙে তেলেঙ্গানা আরেকটি রাজ্য গঠিত হয়। নেক্সট কোশ্চেন, 1953 সালে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের নেতৃত্বে ছিলেন ফজল আলী। নিচের কোনটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এটিও কেন্দ্রশাসিত, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল নয়। তাহলে আমাদের উত্তর হবে 12-এর ডি, অর্থাৎ ত্রিপুরা। পরের প্রশ্ন, বর্তমানে ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত রাজ্যের সংখ্যা হলো 28টি। তাহলে আমাদের এখন 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের দীর্ঘ আন্দোলনের পর সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে সমগ্র দেশকে বিভক্ত করা হয়েছিল 14টি রাজ্য ও 5টি কেন্দ্রশাসিত অঞ্চলে। কবে এটি? 1956 সালে। হ্যাঁ, তাহলে 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে সমগ্র দেশকে 14টি রাজ্য ও 5টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল। তারপরে প্রশ্ন, সংবিধানের 1 নং ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটি হলো রাজ্যসমূহের ইউনিয়ন, মানে ইউনিয়ন অফ স্টেটস।
সংবিধান প্রবর্তিত হওয়ার প্রাক্কালে সমগ্র ভারতীয় ভূখণ্ড সংবিধান অনুসারে কয়টি ভাগে ভাগ ছিল? 4টি ভাগে ভাগ করা হয়েছিল সমগ্র ভারতীয় ভূখণ্ডকে সংবিধান গঠিত হবার প্রাক্কালে। কার নেতৃত্বে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ সম্ভব হয়েছিল? একমাত্র সর্দার বল্লভভাই পটেলের জন্য দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ সম্ভব হয়েছিল। পরের প্রশ্ন, 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে দেশীয় রাজ্যসমূহকে যেসব বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল সেগুলি হলো: ভারত রাষ্ট্রের সঙ্গে যোগদান, এই প্রস্তাব দেওয়া হয়েছিল। নবগঠিত পাকিস্তানের সঙ্গে যোগদান, এটিও দেওয়া হয়েছিল প্রস্তাব। স্বাধীন রাজ্যরূপে থাকা, এই প্রস্তাবও তাদের দেওয়া হয়েছিল। তাহলে অ্যান্সার হবে উপরের সবকটি। 19-এর অ্যান্সার হবে ডি, উপরের সবকটি সঠিক। কাশ্মীর ভারতের সঙ্গে সংযুক্ত হয় অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল? রাজ্য পুনর্গঠন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল 1955 সালে। কত সালে রাজ্য পুনর্গঠন আইনটি পাস হয়? রাজ্য পুনর্গঠন আইনটি পাস হয় 1956 সালে। 22-এর এ। ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভূখণ্ড সংক্রান্ত সীমা সম্পর্কে, তাহলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভূখণ্ড সংক্রান্ত সীমা সম্পর্কে সংবিধানের যে অংশে বলা হয়েছে সেটি হলো প্রথম অংশ। সংবিধানের রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে বিস্তারিত উল্লেখ পাওয়া যায় 1 থেকে 4 নং ধারায়। তো রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে যে বিস্তারিত উল্লেখ পাওয়া যায় সেটি হলো 1 থেকে 4 নং ধারায় সংবিধানের। 25 নম্বর প্রশ্ন বলছে, কত নং ধারা অনুযায়ী বিদেশি রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা যায় এবং নতুন রাজ্য গঠন করা যায়? তাহলে বিদেশি রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা যাবে এবং নতুন রাজ্য গঠন করা যাবে সংবিধানের 2 নং ধারায়। অ্যান্সার হবে 25-এর 2। কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? তাহলে 1975 সালে সিকিম ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা পায় বা ভারতের অঙ্গীভূত হয়। তারপরে প্রশ্ন হলো, সংবিধানে জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কারণ ছিল কি? এই রাজ্যের রাজা রাজ্যটিকে ভারতভুক্ত করার সময় একটি চুক্তি স্বাক্ষরিত করেছিল। ওই চুক্তির অন্যতম শর্ত ছিল যে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? আমাদের অ্যান্সার হলো এ নাম্বার অ্যান্সার। এই রাজ্যের রাজা রাজ্যটিকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণকালে এটি চুক্তির অন্যতম শর্ত ছিল। পরের প্রশ্ন, কত সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়? তাহলে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় কত সালে? 2014 সালে। অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়। কত সালে ছত্তিশগড়, উত্তরাঞ্চল ও ঝাড়খণ্ড রাজ্য 3টি গঠিত হয়? 2000 সালে। ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে ভেঙে গঠিত হয়, উত্তরাঞ্চল উত্তরপ্রদেশ থেকে এবং ঝাড়খণ্ড বিহার থেকে ভেঙে গঠিত হয়। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি কত সালে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়? তাহলে 1991 সালে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি জাতীয় অঞ্চল হিসাবে স্বীকৃতি পায়, জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে স্বীকৃতি পায়। আর 31 নম্বর প্রশ্ন হচ্ছে, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলের স্বীকৃতি পায়? এটির অ্যান্সার হবে 69। তাহলে 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের স্বীকৃতি পায়। কত সালে জম্মু ও কাশ্মীর রাজ্যটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়? 26 অক্টোবর 1947 সালে জম্মু কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। কত সালে রাজ্য গঠন ও পুনর্গঠন সংক্রান্ত রাজমান্নার কমিটি গঠিত হয়? অ্যান্সার 1970। 33B।
তারপরে 34 নম্বর কোয়েশ্চেন, কত সালে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্বীকৃতি পায়? এটা 1975। গ্যাডগিল ফর্মুলা অনুসারে কোন রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা ও আর্থিক সাহায্য লাভ করেছিল? গ্যাডগিল ফর্মুলা অনুসারে কোন রাজ্যগুলি বিশেষ মর্যাদা ও আর্থিক সাহায্য লাভ করেছিল? এটির অ্যান্সার হবে নর্থ ইস্টার্ন সাইডের রাজ্যগুলি অসম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম। তারপরে কোশ্চেন, কত সালে বেরুবাড়ি অঞ্চলটি পাকিস্তানকে হস্তান্তরিত করা হয়? তো বেরুবাড়ি অঞ্চলটি পাকিস্তানকে হস্তান্তরিত করা হয় 1958-এ। কত সালে পাঞ্জাব ভেঙে পৃথক রাজ্য হরিয়ানা গঠিত হয়? 1966-এ পাঞ্জাব ভেঙে হরিয়ানা গঠিত হয়। নেক্সট প্রশ্ন, কত সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবর্তে পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে? তো হিমাচল প্রদেশ ফার্স্টে কেন্দ্রশাসিত ছিল, তারপরে রাজ্যের মর্যাদা লাভ করেছিল। তো রাজ্যের মর্যাদা লাভ করেছিল 1971 সালে। কত সালে গোয়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? তাহলে অ্যান্সার হবে ডি, 1986 থেকে 87। ভাষার ভিত্তিতে গঠিত রাজ্যগুলিকে তাদের গঠনকাল অনুসারে সাজাও। এটির সঠিক অ্যান্সার হবে সি নাম্বার, পাঞ্জাব, নাগাল্যান্ড, সিকিম। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতীয় নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি প্রযোজ্য নয়? তো ভারতের নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি প্রযোজ্য নয়? অ্যান্সার দেখো, জন্মসূত্র থাকলে নাগরিক হওয়া যায়, নথিভুক্তকরণের মাধ্যমে হওয়া যায়, দেশীয়করণের মাধ্যমে হওয়া যায়, কিন্তু সম্পত্তি ক্রয় করে নাগরিক হওয়া যায় না। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 নম্বরের ডি। তারপরের প্রশ্ন হলো, ভারতীয় নাগরিকতা আইন প্রবর্তিত হয় কত সালে? ভারতের নাগরিকতা আইন প্রবর্তিত হয় 1955 সালে। ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা হলো 18 বছর। তাহলে 18 বছর হলে পূর্ণ নাগরিকত্ব পাওয়া যায়। রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য কমপক্ষে কতদিন ভারতবর্ষে বসবাস করতে হয়? কমপক্ষে 7 বছর বসবাস করতে হয় রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতের নাগরিক হতে হলে। কোনো বিদেশি ব্যক্তি দেশীয় নাগরিকদের ন্যায় যে অধিকার লাভের থেকে বঞ্চিত থাকেন তা হলো একমাত্র রাজনৈতিক লাভ। রাজনৈতিক লাভ থেকে বিদেশি ব্যক্তি বঞ্চিত থাকেন। ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত ধারাগুলি হলো, তো নাগরিকত্ব সম্পর্কিত ধারাগুলি আমাদের সংবিধানের পার্ট 2 অর্থাৎ 5 থেকে 11 নম্বর আর্টিকেলে আলোচিত হয়েছে। ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকত্ব হলো বহু নাগরিকত্ব, দ্বিনাগরিকত্ব, এক নাগরিকত্ব না কোনোটি নয়। তো আমাদের ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব আলোচিত, মানে এক নাগরিকত্বর সংবিধান দেওয়া আছে। তো ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকত্বটি হলো এক নাগরিকত্ব। সংবিধানে ভারতীয় নাগরিকত্ব অবসানের যে কটি কারণ উল্লেখিত আছে সেগুলি হলো, তো সংবিধানে কয়েকটি কারণ উল্লেখিত আছে ভারতীয় নাগরিকত্ব অবসানের। তো 3টি কারণ উল্লেখ করা আছে। ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার শর্তাবলী প্রয়োগ করে থাকে। তাহলে শর্তগুলি কে প্রয়োগ করে থাকে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে? এটি হলো অ্যান্সার, সংসদ। তারপরে কোশ্চেন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণাটি যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে সেটি হলো গ্রেট ব্রিটেন। তাহলে গ্রেট ব্রিটেন থেকে এক নাগরিকত্বের ধারণাটি আমাদের দেশে এসেছে, আমাদের সংবিধানে যুক্ত হয়েছে।
ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকতা বিষয়ক ধারাগুলি উল্লেখ হয়েছে? তো নাগরিকতা বিষয়ক ধারাগুলি উল্লেখ হয়েছে আমাদের সংবিধানের 2য় অংশে। 1955 সালের নাগরিকত্ব আইনে উল্লিখিত বিদেশিদের অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব লাভের পদ্ধতিটি প্রযোজ্য হয় না। কোথায়? লিগ অব নেশনসের অ্যান্সার হবে ডি। লিগ অব নেশনসের অন্তর্ভুক্ত রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না। ভারতীয় নাগরিকত্ব গ্রহণ এবং বর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে ভারতের 1955 সালের ভারতীয় নাগরিকতা আইনে। 1955 সালের ভারতের নাগরিকতা আইনে ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তারপরে প্রশ্ন, কোনো একজন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব লোপ পেতে পারে? কী কারণে লোপ পেতে পারে? যুদ্ধকালীন সময়ে ভারতের শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগে লিপ্ত থাকলে, হ্যাঁ, এই কারণে হতে পারে। যদি কোনো নাগরিক স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব পরিত্যাগ করে অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে এই কন্ডিশনেও ওর নাগরিকত্ব লোপ পাবে। অসৎ উপায়ে ভারতের নাগরিকত্ব অর্জন করে থাকলে, অসৎ উপায়ে নাগরিকত্ব গ্রহণ করে থাকলেও তার নাগরিকত্ব লোপ পেতে পারে, লোপ পেয়ে যাবে। তার এটির অ্যান্সার হবে উপরোক্ত সবকটি ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হবে ডি। তাহলে 14 অ্যান্সার ডি। 2003 সালে কোন কমিটির সুপারিশ অনুযায়ী নাগরিকতা আইনটি সংশোধন করা হয়? তো 2003 সালে LM সিংভি কমিটির সুপারিশ অনুযায়ী নাগরিকতা আইনটি সংশোধন করা হয়েছিল। কত? 2003 সালে। ভারত সরকার বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন কবে পাস করে? এটির অ্যান্সার হবে 2003 সালে। 2003 সালে ডুয়াল সিটিজেনশিপ দেওয়া হয়, মানে দ্বৈত নাগরিকতা আইন পাস করা হয়। তারপরে 1955 সালের ভারতীয় নাগরিকতা আইনে নাগরিকতা অর্জনের কটি পদ্ধতির কথা বলা হয়েছে? তো নাগরিকতা অর্জনের 5টি পদ্ধতির কথা বলা হয়েছে, মানে 5 রকমভাবে ভারতের নাগরিকতা অর্জন করা যায়। পিপল অফ ইন্ডিয়ান অরিজিন বা ভারতীয় বংশোদ্ভূত বলতে বোঝায়, কাকে বোঝায়? যে ব্যক্তির নিজস্ব ভারতীয় পাসপোর্ট আছে, ইয়েস, হ্যাঁ, এটি হবে। ব্যক্তি নিজে অথবা পিতামাতার কোনো একজন ভারতে জন্মগ্রহণ করেছেন, এটি হবে। পিতা বা মাতার মধ্যে কোনো একজন ভারতে জন্মগ্রহণ করলেও হবে। এমন কোনো ব্যক্তি যিনি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে বিবাহ করেছেন, এক্ষেত্রেও হবে। তাহলে কোনো ব্যক্তি যদি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে বিবাহ করে, তাও তার নাগরিকতা ভারতীয় বংশোদ্ভূত বলে তাকে বোঝাবে। তাহলে এটির অ্যান্সার হলো উপরের সবকটি। ডি নম্বর অপশন। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখা যাক। ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে? তাহলে 17 নং ধারায় অস্পৃশ্যতাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। কোন বিচারালয় মৌলিক অধিকারগুলিকে কার্যকর করার ক্ষমতা প্রাপ্ত? তাহলে সুপ্রিম কোর্ট প্লাস হাইকোর্ট, এই 2 কোটি সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলিকে রক্ষা করতে পারে। অ্যান্সার হবে ডি। তাহলে এ এবং বি উভয়ই। তারপরে হলো 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কোনটি মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয়? ধর্মীয় স্বাধীনতার অধিকার একটি মৌলিক অধিকার, সমতার অধিকার এটিও মৌলিক অধিকার, ধর্মঘট করার অধিকার এটি কোনো রকমের মৌলিক অধিকার নয়, শোষণের বিরুদ্ধে অধিকার এটি মৌলিক অধিকার।
তাহলে আমাদের অ্যান্সার হলো 3 সি, ধর্মঘট করার অধিকার কোনো মৌলিক অধিকার নয়। ভারতীয় সংবিধানের কত নং পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা হয়েছে? তো ভারতীয় সংবিধানের পার্ট 3-তে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানভুক্ত মৌলিক অধিকারের সংখ্যা কতটি? এখন মৌলিক অধিকারের সংখ্যা 6টি, আগে ছিল 7টি। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়ার পরে হয়ে গেছে 6টি। ভারতের সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকারের দ্বারা মূলত কাদের অধিকার রক্ষিত হয়? শোষণের বিরুদ্ধে অধিকার বলতে শিশুদের কথা বলা হয়ে থাকে। 7 নম্বর, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন। তাহলে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? প্রধানমন্ত্রী না। তাহলে প্রধানমন্ত্রী দিতে পারেন না, সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতিও দিতে পারেন না, সর্বোচ্চ আদালতের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি, এটাও হবে না। তাহলে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলিকে স্থগিত রাখার আদেশ দিতে পারেন। ভারতীয় সংবিধানের 25 নং ধারায় বর্ণিত আছে। তাহলে 25 নং ধারায় কি বর্ণিত আছে? না, ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণিত আছে। নিম্নলিখিত কোন লেখটি মানে রিট ব্যক্তিগত স্বাধীনতার সুনিশ্চয়তা প্রদান করে? তাহলে ব্যক্তিগত স্বাধীনতার সুনিশ্চয়তা প্রদান করে হেবিয়াস কর্পাস, মানে কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করা। তাহলে কোনো ব্যক্তিকে, কোনো সাসপেক্টেড ব্যক্তিকে আদালতে হাজির করা হয়, সেটিকে আমরা হেবিয়াস কর্পাস বলি, কারণ এটি তার একটি স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে। কোন মৌলিক অধিকারটি বি.আর. আম্বেদকর সংবিধানের প্রাণ ও আত্মারূপে বর্ণনা করেছেন? এটি অ্যান্সার হবে ডি নাম্বার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আর্টিকেল নাম্বার 32। কোন দেশের সংবিধানকে অনুসরণ করে আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি গৃহীত হয়েছে? তাহলে আইনের দৃষ্টিতে সাম্য, ইকুয়ালিটি বিফোর ল, আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি গৃহীত হয়েছে ব্রিটেন থেকে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছে? তাহলে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। অ্যান্সার হবে 44তম সংবিধান সংশোধন। সংবিধানের কত নং ধারায় সম্পত্তির অধিকার স্বীকৃত হয়েছে? সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, ওটিকে এখন আইনীয় অধিকার করে দেওয়া হয়েছে। তো সম্পত্তির অধিকার স্বীকৃত হয়েছে 300A নং ধারায়। অ্যান্সার হবে এ নাম্বার। পরের প্রশ্ন, আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত, তাহলে এটির অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র, আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত, ইউএসএ। বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটি সাধারণ আইনি অধিকার, কারণ আগে মৌলিক অধিকার ছিল, এখন ওটাকে সাধারণ আইনি অধিকার করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 15C। নেক্সট কোয়েশ্চেন, কর্মের অধিকারটি বর্তমানে কি ধরনের অধিকারের অন্তর্ভুক্ত? কর্মের অধিকার বর্তমানে অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। কোন লেখ জারি করার মাধ্যমে মৌলিক অধিকারগুলি বাধ্যতামূলক করা হয়? তো 17-এর অ্যান্সার হবে ডি,
হেবিয়াস কর্পাস, এটি একটি রিট বা লেখ, এটি জারি করার মাধ্যমে মৌলিক অধিকারগুলিকে বাধ্যতামূলক করা হয়। কত নং ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে? তো এখানে হাইকোর্ট বলেছে, হাইকোর্ট 226 নং ধারা অনুসারে মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে। কত সালে ভারতীয় সংসদে সর্বপ্রথম নিবর্তনমূলক আটক আইন পাশ হয়? নিবর্তনমূলক আটক আইন পাশ হয় 1950 সালে ফার্স্ট টাইম। গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট প্রদেয় রায় পরবর্তী কোন মামলায় বাতিল বলে ঘোষণা করা হয়? তাহলে গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল পরবর্তী কেশবানন্দ ভারতী মামলায় এটিকে বাতিল করা হয়েছে বা বাতিল বলে ঘোষিত করা হয়েছিল। কোন মৌলিক অধিকারটি বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য? যে মৌলিক অধিকারটি বিদেশিদের জন্য সমানভাবে প্রযোজ্য সেটি হলো ব্যক্তি স্বাধীনতার অধিকার। জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকার সম্পত্তির মালিককে যে ক্ষতিপূরণ দেবে তা যুক্তিসঙ্গত কিনা আদালত তা পরীক্ষা করতে পারবে। সুপ্রিম কোর্ট কোন মামলায় এই রায় প্রদান করেছিলেন? এই রায় প্রদান করা হয়েছিল কেশবানন্দ ভারতী মামলাতে। তার 23 অ্যান্সার এ। 24 নম্বর বলছে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার ক্ষমতা যার রয়েছে সেটি হলো সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টের অধিকার আছে, মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে বা ক্ষমতা আছে। সংবিধানের কত নং ধারায় শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত অধিকার স্বীকৃত হয়েছে? সংবিধানের 29 ও 30 নং ধারায়, 29 এবং 30 নং ধারায় শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত অধিকার স্বীকৃত হয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার বলে কোন সম্প্রদায় কৃপান ধারণ ও বহন করতে পারেন? তাহলে কৃপান ধারণ ও বহন করতে পারেন একমাত্র শিখেরা, এদেরকে ধর্মীয় স্বাধীনতার অধিকার বলে এই কৃপান ধারণ ও বহন করার ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সর্বাধিক কতক্ষণের, তাহলে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সর্বাধিক কতক্ষণের মধ্যে নিকটতম জেলা ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে? তাহলে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। সংবিধানের কত নং ধারায় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে? তাহলে স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের 19 থেকে 22 নং ধারায়। ভারতীয় সংবিধানের কত নং ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন? তাহলে ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন 18 নং ধারা অনুযায়ী। কারণ 18 নং ধারায় বলা হয়েছিল কি সামরিক ও শিক্ষামূলক যদি কোনো বিষয় না থাকে তাহলে এই দুটো বিষয় বাদ দিয়ে কোনো বিষয়ের উপর উপাধি দেওয়া যাবে না। তাই ভারত সরকার যে পুরস্কারগুলো দেয় 18 নং ধারা অনুযায়ী দেয়। 30 নম্বর কোশ্চিন নেক্সট কোশ্চিন কি বলছে? সংবিধানের কোন ধারা অনুসারে 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে? সংবিধানের 24 নম্বর আর্টিকেল 24 নম্বর ধারা অনুসারে 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কোনো রাষ্ট্রের পরিচয় পাওয়া যায় তার স্বীকৃত অধিকার সমূহের মাধ্যমে। উক্তিটি বলেছেন কে? তাহলে এই উক্তিটি বলেছেন ল্যাস্কি। ল্যাস্কি বলেছেন কি কোনো রাষ্ট্রের পরিচয় পাওয়া যায় তার স্বীকৃত অধিকার সমূহের মাধ্যমে। নেক্সট কোশ্চেন বলছে ভারতের সংবিধানে কত থেকে কত নং ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে? তাহলে মৌলিক অধিকারের উল্লেখ আছে 12 থেকে 35 নং ধারায়। ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নং ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে। নিম্নলিখিত কোনটি 86তম সংবিধান সংশোধনীর ফলে মৌলিক অধিকারের স্বীকৃতি পেয়েছে? 86তম সংবিধান সংশোধনীর ফলে মৌলিক অধিকারের যে স্বীকৃতি পেয়েছে তা হলো 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা। তাহলে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশু অর্থাৎ প্রাইমারি শিক্ষাকে বিনামূল্যে বাধ্যতামূলক করা হয়েছে। ভারতে মৌলিক অধিকারগুলি হলো অবাধ বা নিরঙ্কুশ নয়। তাহলে ভারতের মৌলিক অধিকারগুলি অবাধ বা নিরঙ্কুশ নয়। সংবিধানের কত নং ধারায় সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে? সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে 14 থেকে 18 নং ধারায়। শোষণের বিরুদ্ধে অধিকারটি বাস্তবায়িত করার জন্য কলকারখানা সংক্রান্ত আইনটি কবে পাস হয়? তাহলে শোষণের বিরুদ্ধে অধিকারটি বাস্তবায়িত করার জন্য কলকারখানা সংক্রান্ত আইনটি পাস হয় 1948 সালে। 1948 সালে কলকারখানা সংক্রান্ত আইন পাস করা হয়। সংবিধানের কত নং ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার স্বীকৃত হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের 23 ও 24 নং ধারায়। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারবে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটি গোলকনাথ মামলায় 1967 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংসদ কোনো রকম মৌলিক অধিকারকে সংশোধন করতে পারবে না। সংবিধানের কত নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে? তাহলে এর আগেও বলেছি ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে 25 থেকে 28 নং ধারায়। 25 থেকে 28 নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার। 40 নম্বর সংবিধানের কত নং ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে 32 নং ধারায়। আর এই অধিকারটিকেই ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানে বর্ণিত কোন মৌলিক অধিকারটি সামাজিক বৈষম্য রোধে সচেষ্ট হয়েছে? তাহলে সামাজিক বৈষম্য রোধে সচেষ্ট হয়েছে সাম্যের অধিকার। কারণ নারী পুরুষ স্ত্রী ধর্ম জাতি কোনোভাবেই রাষ্ট্র কারোর সঙ্গে কি করবে না, কোনো রকম বৈষম্য করবে না, সবাইকে সমান নজরে দেখবে। কত সালে অস্পৃশ্যতা আইন প্রণীত হয়? এটি 1955-এ। ভারতের সংবিধানে স্বীকৃত আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি যে বিষয় ঘটনার দ্বারা প্রভাবিত হয়েছে সেই ঘটনাটি হলো 43-এ ডাইসি প্রবর্তিত আইনের অনুশাসন। এটি থেকে আইনের দৃষ্টিতে সাম্য কনসেপ্ট এসেছে। নিম্নলিখিত কোন অধিকারটি বর্তমানে একটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার নয়? তাহলে সাম্যের অধিকার একটি মৌলিক অধিকার। একই কাজের জন্য একই পারিশ্রমিক, এটা কোনো স্বীকৃত মৌলিক অধিকার নয়। ধর্মের অধিকার মৌলিক অধিকার, বাক স্বাধীনতার অধিকার মৌলিক অধিকার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 44-এর বি। একই কাজের জন্য একই পারিশ্রমিক। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে
মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে? বি অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। নিম্নের কোন ক্ষেত্রে শোষণের বিরুদ্ধে অধিকার প্রযোজ্য হয়? শোষণের বিরুদ্ধে অধিকার প্রযোজ্য হয় খনি, কলকারখানা ও বিপজ্জনক কাজে শিশুদের নিযুক্ত করা। এর জন্যই সংবিধানের শোষণের বিরুদ্ধে অধিকার প্রযোজ্য হয়। 47 সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলির প্রকৃতি হলো। সংবিধানে যেসব মৌলিক অধিকার উল্লেখিত আছে তাদের প্রকৃতি কি রকম? তাদের প্রকৃতি হলো আইনগত ও রাজনৈতিক। বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ ইত্যাদি বিষয়সমূহ কোন অধিকারের অন্তর্ভুক্ত? এটি হলো ডি নাম্বার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। কোনো ব্যক্তির মৌলিক অধিকার যদি খর্ব করা হয় তাহলে সে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে অ্যাপিল করতে পারবে। এটি হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 49 নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কয় প্রকার লেখ জারি করতে পারে? 5 প্রকার লেখ জারি করতে পারে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য। সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে থেকে কাজ করার নির্দেশ দেয়? তাহলে প্রোহিবিশন মানে নিষেধাজ্ঞা। তাহলে সুপ্রিম কোর্ট প্রোহিবিশন লেখ জারির মাধ্যমে নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে থেকে কাজ করার নির্দেশ দেয়। নিম্নলিখিত কোন সম্প্রদায়ের মানুষের সশস্ত্র সমাবেশের অধিকার রয়েছে? এটি এর আগে আলোচনা করা হয়েছে। শিখদের সশস্ত্র সমাবেশের অধিকার রয়েছে। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার বিষয়ক কোন ধারাটি বাতিল করা যায় না? তাহলে ধারা 21 জীবন ও ব্যক্তি স্বাধীনতার যে অধিকার আছে সেটিকে বাতিল করা যায় না জরুরি অবস্থা চলাকালীনও। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা যার হাতে ন্যস্ত আছে? তাহলে মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে একমাত্র সংসদকে। 54 নম্বর প্রশ্ন, 54 নম্বর তো না, মানে প্রশ্ন উলটপালট করে দেওয়া আছে। কত নং ধারায় মুদ্রাযন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত হয়েছে? তাহলে মুদ্রাযন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃতি পেয়েছে 19 নম্বর আর্টিকেলের মাধ্যমে। সংবিধানের 14 নং ধারায় কয়টি সাম্যনীতির কথা উল্লেখ আছে? 2টি সাম্যনীতির কথা উল্লেখ হয়েছে সংবিধানের 14 নং ধারায়। অ্যান্সার হবে 2। কত সালে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়? শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয় 2002 সালে। 2002 সালে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে মৌলিক অধিকারগুলি সংশোধনের অধিকার পার্লামেন্টের থাকলেও সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না? আরেকবার বলি, সুপ্রিম কোর্ট রায় দেয় যে মৌলিক অধিকারগুলি সংশোধনের অধিকার পার্লামেন্ট অর্থাৎ সংসদের থাকলেও সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না। তো যে মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দেয় সেই মামলাটি হলো কেশবানন্দ ভারতী বনাম কেরল সরকারের মামলা 1973। অ্যান্সার ডি হবে। 58 স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রণ করা হয়? স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রণ করা হয় রাষ্ট্রের নিরাপত্তার কারণে। ইয়েস, হ্যাঁ, রাষ্ট্রের নিরাপত্তার কারণে স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রক্ষার্থে, এটিও জনসংখ্যা বজায় রাখতে, এটিও হবে। তাহলে উপরোক্ত সবকটি কারণেই স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন, মৌলিক অধিকারগুলি কোনটিকে নিবর্তনমূলক আইন দ্বারা সংযত করা যায়?
তবে নিবর্তনমূলক আইন দ্বারা সংযত করা যায় স্বাধীনতার অধিকারকে। আমাদের আজকে লাস্ট কোশ্চেন এটি। ভারতীয় নাগরিকদের জন্য স্বীকৃত মৌলিক অধিকারগুলি মূল সংবিধানে উল্লেখিত ছিল না সংসদীয় আইনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়, না 42তম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়, না এ ও সি উভয়? তো বলে রাখি, ভারতীয় নাগরিকদের জন্য স্বীকৃত মৌলিক অধিকারগুলি মূল সংবিধানেই উল্লেখিত ছিল। তাহলে আজকে আমাদের এই ভিডিওটিতে 100+ পলিটির এমসিকিউ কমপ্লিট করা হলো। যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ তাদেরকে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আমরা আসবো পরবর্তী পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি। তাতে সবাইকে নমস্কার।